বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আবুল হাশেম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সহকারী অধ্যাপক, দৌলতপুর কলেজ, কুষ্টিয়া। আমরা বর্তমানে পৃথিবীতে মানুষ করোনায় আক্রান্ত। এই করোনার হাত থেকে বাঁচতে হলে আমাদের যারা মানুষের শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। বর্তমানে করোনাকালীন সময়ে কলেজের স্বাভাবিক ক্লাসসমূহ বন্ধ। এই করোনাকালীন ক্লাস বন্ধর কারণে অনলাইন ক্লাস ব্যবস্থা গ্রহণের জন্য অধ্যক্ষ মহোদয় সহ টিচার এবং অন্যান্য কর্মচারী যারা এই অনলাইন ক্লাসের সাথে জড়িত, তাদেরকে সবাইকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রীবৃন্দ, এই করোনাকালীন সময়ে বাড়ির থেকে বের হওয়ার প্রয়োজন নেই। যদি খুবই জরুরি প্রয়োজন হয় তাহলে নিজের শারীরিক সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে বাইরে বের হতে হবে এবং কাজ শেষে বাড়িতে যাওয়ার পর হাত সুন্দরভাবে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে এবং প্রয়োজনে গোসল করে নিতে হবে। আমি মোহাম্মদ আবুল হাশেম, উচ্চ মাধ্যমিক প্রথম এবং দ্বিতীয় বর্ষের জীববিজ্ঞান বিষয় থেকে অধ্যায় 6 টেরিডোফাইটা বিভাগের টেরিস সম্বন্ধে আজকে আলোচনা করব। তার আগে টেরিডোফাইটা কি? টেরিডোফাইটা টেরন শব্দ, যেটা গ্রিক শব্দ। এই গ্রিক শব্দ টেরন থেকে টেরিডোফাইটার উদ্ভব হয়েছে। টেরন শব্দের অর্থ ডানা বা পক্ষল। সুষর পক্ষল বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় টেরিডোফাইটা। ঢেকে শাক, যেটা ঢেকে শাক আছে, এটা হলো ফার্ন জাতীয় উদ্ভিদ। সকল ফার্ন এবং ফার্ন বিশিষ্ট উদ্ভিদ টেরিডোফাইটা বিভাগের অন্তর্ভুক্ত। এই জন্য টেরিডোফাইটাকে বলা হয় ফার্নবর্গীয় উদ্ভিদ। টেরিডোফাইটা অনুন্নত উদ্ভিদের ভিতরে সবচাইতে উন্নত, যেটা ব্রায়োফাইটা ও সপুষ্পক উদ্ভিদের মধ্যে যোগসূত্র উদ্ভিদসমূহ। এই টেরিডোফাইটা উদ্ভিদ জাইলিম এবং ফ্লোয়েমের সমন্বয়ে গঠিত। এটা পরিবহন তন্ত্র, সেই জন্য টেরিডোফাইটাকে বলা হয় ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস। টেরিডোফাইটার 400টি গণ এবং 10,500টি প্রজাতি রয়েছে। কিছু কিছু বইয়ে 12,500টি প্রজাতি রয়েছে। অধিকাংশ টেরিডোফাইটা স্থলজ। কিছু কিছু টেরিডোফাইটা আছে জলজ, যেটা হলো কি অ্যাজোলা। কিছু কিছু টেরিডোফাইটা আছে পরাশ্রয়ী, যেটাও অন্য বস্তুর উপর কি অবস্থান করে। তাই আমাদের আজকে মূল বিষয়, যেটা আলোচ্য বিষয় হচ্ছে টেরিস, টেরিডোফাইটার একটা প্রজাতি। এই টেরিস সম্বন্ধে আজকে আলোচনা করব। টেরিসটা একটি বহুল পরিচিত বহু বর্ষজীবী স্থলজ ফার্ন জাতীয় বিরুৎ উদ্ভিদ। স্যাঁতস্যাঁতে ঠান্ডা ছায়াঘন পরিবেশে এটা প্রচুর পরিমাণে জন্মে। পুরাতন ভগ্নদশা প্রাচীরের গায়ে এবং ফেলে রাখা ইটের স্তূপে এটা জন্মগ্রহণ করে। তাই এই টেরিসকে বলা হয় সাব এরিয়াল বা অর্ধবায়বীয়। কিছু কিছু টেরিস আছে উন্মুক্ত খোলা জায়গায় জন্মাতে পারে বলে এদেরকে বলা হয় সান ফার্ম। টেরিস গণে 200
50টি প্রজাতি রয়েছে, যার মধ্যে 15টি প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়। কিছু কিছু বই আছে 16টা প্রজাতি, কিছু কিছু বই আছে 17টা প্রজাতি। এখন টেরিসের হলো কি দৈহিক গঠন। দৈহিক গঠন। এখন টেরিডোফাইটা টেরিস হলো স্পোরোফাইটিক উদ্ভিদ। এর দেহ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত। কাণ্ডটি বহুবর্ষজীবী রাইজোমে রূপান্তরিত। এটি দৃঢ়, শাখাহীন এবং মাটির নিচে আংশিক অনুভূমিক, আংশিক খাড়াভাবে অবস্থান করে। রেমেন্টা নামক এক ধরনের বাদামি রোমে রাইজোমটি আবৃত এবং এই রাইজোমের নিচ থেকে বহু শাখা প্রশাখযুক্ত গুচ্ছাকার অস্থানিক মূল বের হয়। তাহলে আমরা আজকে টেরিসের দৈহিক গঠনটা ছবিটা আঁকি। এটা হলো অস্থানিক মূল, রাইজোম। এটা হলো কি টেরিসের হলো যেটা হলো কাণ্ডটা কি রাইজোমে পরিণত হচ্ছে এবং রাইজোমের নিচের থেকে যেটা হলো কি বহু শাখা প্রশাখযুক্ত, বহু শাখা প্রশাখযুক্ত কি বের হচ্ছে মূল বের হচ্ছে এবং রাইজোমের উপর থেকে, রাইজোমের উপরের মুকুল থেকে চিরসবুজ বিন্তু সুসর পক্ষল যৌগিক পাতা চারিদিকে জন্মায়।
আমাদের এলো টেরিসের কি গঠন, এটা হলো পত্র ফর্ম, এইটা হলো আমাদের কি টেরিসের গঠন। আমরা যেটা আসলাম তাহলে আমরা কি পেয়েছি, যেটা রাইজোমটা কাণ্ডটা রাইজোমে রূপান্তরিত হয় এবং রাইজোম থেকে নিচের দিকে বহু শাখা প্রশাযুক্ত গুচ্ছাকার অস্থানিক মূল বের হয়। রাইজোমের আগার দিকে মুকুল থেকে চিরসবুজ বিন্দুক এবং চারিদিকে খাড়াভাবে এই পত্রগুলো জন্মগ্রহণ করে। প্রতিটি পাতায় অসংখ্য পত্র বা পিনা থেকে, প্রতিটি পত্রকে কি বলা হয়, পিনা বলা হয়। পত্রক সহ ফর্ণের সমঙ্গ পাতাকে বলা হয় ফর্ণ। কচি পাতা যেটা হলো কুণ্ডলিত হয় সেটাকে বলা হয় সারসিনেট ভার্নেশন। যেটা হলো কচি পাতা কুণ্ডলিত বলা হয়, এই অবস্থাকে বলা হয় সারসিনেট ভার্নেশন। প্রতিটি পত্র সরল অবিন্ত বল্লম আকৃতি এবং পাতার কক্ষে বা র্যাকিসের চারিদিকে জোড়ায় জোড়ায় পত্রগুলো ছাড়া থাকে, সাজানো থাকে। প্রতিটি পত্রকের একটি মধ্যশিরা থাকে এবং মধ্যশিরা থেকে পার্শ্বশিরা উৎপন্ন হয়। পরিণত পত্রকে নিম্নের দুই কিনারা বরাবর সুরায় উৎপন্ন হয়। এইটা হলো টেরিসের আমাদের কি দৈহিক গঠন, যেটা আমাদের টেরিসের দৈহিক গঠনটা আমরা আলোচনা করলো। এখন হলো টেরিসের হলো জনন। টেরিস উদ্ভিদ তিনটি প্রক্রিয়ার মাধ্যমে জীবন প্রক্রিয়া সম্পন্ন করে: অঙ্গজনন, অজনন জনন এবং জনজনন প্রক্রিয়া। যেটা ঋণধর উদ্ভিদ বা স্প্রোফাইটিকে অঙ্গজনন অজনজনন প্রক্রিয়া এবং গ্যামেটোফাইটিক উদ্ভিদে জনজনন প্রক্রিয়া সম্পূর্ণ হয়। অঙ্গজনন পরিণত রাইজোমের পিছনের অংশ ক্রমশে শুকিয়ে যায় এবং আগার শাখা প্রশাখাগুলো রূপান্তরিত হয়ে বা পৃথক হয়ে নতুন পৃথক শাখার থেকে নতুন মূল পাতা সৃষ্টি হয়ে পৃথক স্প্রোফাইটিক উদ্ভিদ জন্ম হয়। এইটা হলো অঙ্গজনন। তারপরে আসছে হলো অজনজনন। এখন অজনজনন যেটা আমাদের আসছে সেটা হলো কি, স্প্রোফাইটিক উদ্ভিদ স্পোর সৃষ্টির মাধ্যমে অজনজনন সম্পন্ন করে। স্প্রোফাইটিক উদ্ভিদ স্পোর সৃষ্টির মাধ্যমে অজনজনন সম্পন্ন করে। পরিণত উদ্ভিদের পত্রকে নিম্নতল দুই কিনারা বরাবর সুরাস নামে কতগুলি অঙ্গ সৃষ্টি হয়। প্রতিটি সুরাস দেখতে বৃক্ষাকার এবং বাদামি বর্ণের। আমাদের যেটা আসছে হলো অজনজনন কিছু ছবি আছে, ছবিটা আমরা হলো একটু আঁকি।
এটা হলো অমরা স্পরানজিয়াম পত্রক টিস্যু মেকি ইন্ডোসিয়াম। এইটা হলো আমাদের যেটা আসছে, আমাদের যেটা অজনজননের যেটা আসছে, আমরা যে ছবিটা আঁকছি, তাহলে আমরা যেটা পেলাম প্রতিটি সুরাজ দেখতে বৃক্ষাকার বাদ্যবর্ণের এবং সুরাইগুলো পত্রকে বাঁকা প্রান্ত দ্বারা কি আবৃত, এই অবস্থাকে বলা হয় মেকো ইন্ডোসিয়াম। সুরাই উৎপন্নকারী পাতাকে বলা হয় স্প্রোফিল, যে পাতায় রেণু উৎপন্ন হয় সেই পাতাকে বলা হয় রেণুপত্র। প্রত্যেক সুরাশির অভ্যন্তরে পত্রকের প্রান্তদেশে অবশিষ্ট স্ফীত অমরা থেকে কতকগুলি স্পঞ্জিয়া উৎপন্ন হয়। পরিণত স্পঞ্জামের একটি বিন্দু এবং একটি উপবৃত্তাকার ক্যাপসুল গঠিত। ক্যাপসুলের চারিদিকে, যেটা হলো ক্যাপসুলের চারিদিকে অধিকাংশ কাইটিনযুক্ত পুরু একস্তর বিশিষ্ট কোষ দ্বারা গঠিত, একে বলা হয় অ্যানুলাস। অ্যানুলাস যেটা আমরা ক্যাপসুলের ছবি আলাদা আঁকালাম না, এখান থেকেই দেখালাম, যেটা হলো অ্যানুলাস যেটা আসছে, যেটা ক্যাপসুলের অধিকাংশ প্রাচীরটা হলো কাইটিনযুক্ত পুরু একস্তর বিশিষ্ট কোষ দ্বারা গঠিত, যেটাকে বলা হয় অ্যানুলাস। এবং ক্যাপসুলের বিন্দু সংলগ্ন কিছু অংশ পাতলা প্রাচীরের বলয়াকার কোষ দ্বারা নির্মিত, যাকে বলা হয় স্টোমিয়া। এখন স্পোর উৎপাদন এবং বিস্তার। ক্যাপসুলের ভিতরে টিস্যুকে বলা হয় স্পোরেঞ্জিয়াম টিস্যু। এই টিস্যু থেকে স্পোর মাতৃকোষ সৃষ্টি হয়। প্রতিটি স্পোর মাতৃকোষ ডিপ্লয়েড। স্পোরেঞ্জিয়ামের 16টি মাতৃকোষ থাকে, যা মেয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 64টি স্পোর উৎপন্ন হয়। পরিণত স্পোর গাঢ় বাদামি রঙের এবং একই বৈশিষ্ট্যের। স্পোর তৈরির সাথে সাথে স্পোরেঞ্জিয়ামে পানি ধারণ ক্ষমতা কমে যায় ও শুষ্ক হয়ে যায়, ফলে অ্যানুলাসের কোষগুলো কুঞ্চিত হতে থাকে। কুঞ্চনজনিত কারণের প্রভাবে স্টোমিয়াম আড়াআড়ি ফেটে যায়, ফলে অ্যানুলাসের হঠাৎ ঝাঁকুনি দিয়ে পিছনের দিকে বেঁকে আসে এবং স্পোরেঞ্জিয়াম উন্মুক্ত হয় এবং স্পোরগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। এইটা হলো আমাদের স্পোরোফাইটিক উদ্ভিদের হলো জনন। এবার আসছি আমরা গ্যামেটোফাইটিক উদ্ভিদের জনন, যেটা স্পোর হচ্ছে গ্যামেটোফাইটিক পর্যায়ের সূচনা কোষ। পরিণত স্পোরেঞ্জিয়ামের স্পোরগুলো মুক্ত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চাপা সবুজ বর্ণের একটি প্রতিলাস গঠন করে। সবুজ বর্ণের একটি প্রতিলাস কি করি গঠন করে। এইটা হলো ফার্ন প্রতিলাস।
অগ্রস্থ খাস আর্কিগোনিয়াম অ্যান্থেরিডিয়াম রাইজোইড। তাহলে আমরা যেটা হলো কি একটা চাপা সবুজ বর্ণের প্রতিলাজ গঠন করে ফান প্রতিলাজ গঠন করে, যেটা প্রতিলাজ গঠন করে প্রতিলাজ গ্যামেটোফাইটিক দশার পূর্ণাঙ্গ দেহ এর নিচ থেকে প্রতিলাজের নিচ থেকে রাইজোইড বের হয়, যা প্রতিলাজকে মাটির সাথে সংযুক্ত রাখতে সহায়তা করে এবং পানি এবং পুষ্টি গ্রহণ করতে পারে। প্রতিলাজের উপরের দিকে একটি খাঁজ থেকে, যে খাঁজকে বলা হয় অগ্রস্থ খাঁজ। প্রতিলাজ উভয় লিঙ্গ একই দেহে স্ত্রী জননাঙ্গ এবং পুংজননাঙ্গ অবস্থান করে। যে থ্যালাসে স্ত্রী জননাঙ্গ এবং পুংজননাঙ্গ সৃষ্টি হয় সেই থ্যালাসকে বলা হয় হোমোস্পোরাস বা হোমোথিলিক বা সহবাসী। প্রোথ্যালাসের অঙ্কতলের খাঁজের কাছাকাছি স্ত্রী জননাঙ্গ বা আর্কিগোনিয়াম এবং রাইজোয়েটে মিশ্রিত অবস্থায় পুংজননাঙ্গ বা অ্যান্থেরিডিয়াম উৎপন্ন হয়। এইটা হলো গ্যামেটোফাইটের গঠন। এখন আসছে আমাদের যেটা হলো কি 3 প্রক্রিয়ার মাধ্যমে যে গঠন হয় সেটা হলো 2 প্রক্রিয়া, অঙ্গজনন, অজনজনন। এবার আসছে হলো আমাদের জনজনন প্রক্রিয়া, যেটা জনজনন প্রক্রিয়া। এই প্রতিলাজের জনজনন সম্পূর্ণ হয় অগ্রস্থ কোষের কাছাকাছি আর্কিগোনিয়াম এবং রাইজোয়েটে মিশ্রিত অবস্থায় অ্যান্থেরিডিয়াম উৎপন্ন হয় বলে একে বলা হয় সহবাসী। যেটা এই জনজনন 2 প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করে, একটা হলো পুংজননাঙ্গ আর একটা হলো স্ত্রী জননাঙ্গ। যে একটা হলো আর্কিগোনিয়াম স্ত্রী জননাঙ্গের নাম হলো আর্কিগোনিয়াম। এটা হলো কি আকৃতি? ফ্লাচ আকৃতি, দেখতে হলো ফ্লাক্সের মতন। এর 2টি অংশ থাকে, একটা হলো গিবা ও দা রিওনালি ডিম্বাণু। এটা হলো কি ফ্ল্যাচ আকৃতি। এই 2টি অংশ থাকে, গিবা এবং কি উদর নিয়ে গঠিত। এই গিবা কোষটি বিভাজিত হয়ে 3 থেকে 4টি গিবানালীর কোষ সৃষ্টি করে এবং উদরটি বিভাজিত হয়ে একটি উপরের দিকে উদরনালী কোষ এবং নিচের দিকে একটা ডিম্বাণু সৃষ্টি করে। আর্কিগোনিয়াম যখন পরিপূর্ণ হয়, পরিণত আর্কিগোনিয়ামের গিবানালী কোষ, উদরনালী কোষ বিগলিত হয়ে একটি নালীপথ সৃষ্টি করে। এই নালীপথে মিউসিলিস এবং ম্যালিক অ্যাসিডে পরিপূর্ণ থাকে, যেটা হলো কি গিবানালী। এইটা হলো কি আমাদের আর্কিগোনিয়াম। এবার আসছে হলো অ্যান্থেরিডিয়াম। পুংজননাঙ্গকে বলা হয় অ্যান্থেরিডিয়াম। এটা গোলাকার বা নাশপাতি আকৃতি।
এই অ্যান্থ্রিডিয়ামের ভিতরে 20 থেকে 50টি শুক্রাণু মাতৃকোষ থেকে, যেটা হলো বন্ধ্যাকোষের প্রাচীর দ্বারা আবৃত। বন্ধ্যাকোষের প্রাচীর দ্বারা কী থাকে? আবৃত থাকে। বন্ধ্যাকোষের প্রাচীর দ্বারা আবৃত থাকে। এর ভিতরে অনেকগুলো কি থাকে? অ্যান্ডোসাইট মাতৃকোষ থাকে। এই অ্যান্ডোসাইট মাতৃকোষগুলো একটা বন্ধ্যাকোষের প্রাচীর দ্বারা কী থাকে? আবৃত থাকে। এই অ্যান্ডোসাইট মাতৃকোষ বা রেণু মাতৃকোষগুলো পরিণত হয়ে বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট একটি শুক্রাণু গঠন করে। বহু ফ্ল্যাজেলাযুক্ত কী থাকে? একটা ফ্ল্যাজেলা কী করে? সৃষ্টি করে। যখন অ্যান্থ্রিডিয়ামটা পরিণত হয়ে যায়, তখন এই অ্যান্থ্রিডিয়ামের ঢাকনা কোষটি বিদীর্ণ হয়ে শুক্রাণুগুলো বাইরে চলে এসে পানিতে সাঁতার কাটতে থাকে। এইটা হলো অ্যান্থ্রিডিয়ামের গঠন। এবার আসছে আমাদের হলো যেটা হলো কি? নিষেক ক্রিয়া। নিষেক আসে যেটা এখন শিশির বিন্দু বা পানির সাহায্যে শুক্রাণুগুলো আর্কিগোনিয়ামের ম্যালিক অ্যাসিডের দ্বারা আকৃষ্ট হয়ে নালীপথ দিয়ে উদরে প্রবেশ করে এবং উদরের নিচে যে ডিম্বাণু থাকে, এই ডিম্বাণুর সাথে একটি শুক্রাণু কী হয়? নিষেক্রিয়া সম্পন্ন করে। এই প্রাচীরটা হলো বন্ধ্যা প্রাচীর দ্বারা গঠিত, যাকে বলা হয় জাইগোট বা উস্পোর। এই উস্পোর হলো স্পোরোফাইটিক উদ্ভিদের হলো প্রথম কোষ। এই উস্পোরটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে একটি ভ্রূণ সৃষ্টি করে। এই ভ্রূণটি ক্রমাগত বিকাশিত হয়ে একটি মূল, কাণ্ড, পাতাসহ স্পোরোফাইটিকের গঠন করে। মূলটি মাটিতে কী করে? প্রবেশ করে এবং প্রোথিলাসটি শুকিয়ে যায় এবং একটি স্পোরোফাইটিক উদ্ভিদের টেরিসের পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি করে। এই হলো টেরিসের হলো অবস্থান থেকে একবারে উদ্ভিদের সৃষ্টি পর্যন্ত জীবনচক্র। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের এখানে অনেক সময় যে আমাদের প্রশ্নগুলো তৈরি করি, যেটা হলো উদ্দীপক, যেটা আমরা লিখে থাকি, এখানে কিছু হিংস দেওয়া আছে। এই জন্যে উদ্ভিদটা কোন পরিবেশে জন্মগ্রহণ করে? এটা হলো স্যাঁতস্যাঁতে ছায়াযুক্ত পরিবেশে জন্মগ্রহণ করে। আর কিসে? ভগ্ন বা পুরাতন প্রাচীরের গায়ে বা ফেলে রাখা স্তূপের এই যে পরিবেশের ভিতর কি জন্মগ্রহণ করছে, এই পরিবেশের যে তখন উদ্দীপক যখন আমরা লিখি, তাহলে এই পরিবেশ যখন আমরা উল্লেখ করি, তাহলে এই সময় বুঝতে হবে যে এটা টেরিডোফাইটা বিভাগের অন্তর্ভুক্ত টেরিস উদ্ভিদের। বা ছবি দেখে আমরা অনেক সময় প্রশ্ন করি। এইখান থেকে তাহলে আমরা যে ধরনের ঈদের প্রশ্ন করি না বা উদ্দীপক করি না কেন, এই ধরনের উদ্দীপকের ভিতরে কিছু টপিক্স দেওয়া থাকে বা হিংস দেওয়া থাকে, যা বই থেকে বা পড়াশোনা করলে এখান থেকে প্রশ্নটা ধরা যাবে। তাহলে আমাদের এই যে অনলাইন ক্লাস থেকে যে আমরা ক্লাস নিচ্ছি, ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যদি এই ক্লাসগুলো ইউটিউবের মাধ্যমে দেখো, তাহলে কিছুটা হলো তোমরা কি উপকৃত হবো। তাই ছাত্রছাত্রীদেরকে সবাইকে আজকে এই ক্লাসের জন্য দেখার জন্য বা আন্তরিক শুভেচ্ছা রইল এবং সবাইকে ধন্যবাদ রইল।